নমস্কার। খবরদার কথা নয়। আজ 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের 129তম জন্মদিন। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর যোদ্ধাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে একটা অনুষ্ঠান শুরু করছি। এই অনুষ্ঠানে আমাদের বেশ কয়েকটি প্রশ্নের জবাব দেবেন রাজ্যের প্রখ্যাত আইনজীবী তথা আমরা যদি মানবাধিকারের কর্মী বলি পুরুষোত্তম রায়বর্মন। পুরুষোত্তমদাকে আমাদের এই খবরদার কথা নয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই সময় দেওয়ার জন্য। পুরুষোত্তমদা, সরাসরি যদি চলে যাই, আজকে 129তম জন্মদিনের সামনে দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু তার 1945 সালে অন্তর্ধান হয়ে যাওয়া পর্যন্ত এখনো আলোচনার বিষয়গুলি কতটা প্রাসঙ্গিক? নেতাজি সুভাষচন্দ্র বসু অবশ্যই প্রাসঙ্গিক, এখনো প্রাসঙ্গিক। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে জানতে হবে, বুঝতে হবে এবং তার চিন্তা ভাবনা সম্পর্কে ওয়াকিবহাল হয়ে আমাদেরকে বর্তমান পরিস্থিতির চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। সেই কারণেই নেতাজির জন্মদিন পালন, নেতাজি দিবস পালন। একটা দিক আছে নেতাজিকে শ্রদ্ধা করা, নেতাজির প্রতি আমাদের শ্রদ্ধা প্রকাশ করা, এটা একটা দিক। কিন্তু শুধু শ্রদ্ধা প্রকাশ করলেই তো দায়িত্ব শেষ হয় না। শ্রদ্ধা প্রকাশ করার পাশাপাশি নেতাজি তার কর্মজীবনে দেশের জন্য যে সংগ্রাম করেছিলেন, যে দেশের স্বপ্ন তাকে তিনি দেখতেন, সেই ভারতবর্ষকে আমাদের হাতের মুঠো আনার জন্য আমাদেরকে নতুনভাবে চিন্তা ভাবনা করতে হবে এবং স্বাধীনতা সংগ্রামে নেতাজির বিরাট অবদান এবং আমাদের নেতাজিকে মূল্যায়ন করতে গিয়ে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসটা আমাদের পুনরায় পাঠ করা জরুরি। কারণ আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে বিভিন্ন ধরনের ধারার সংশ্লিষ্টন হয়েছিল। একদিকে ছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস, শান্তিপূর্ণ আন্দোলন, অন্যদিকে ছিল বিপ্লবীদের সশস্ত্র সংগ্রাম, চট্টগ্রাম যুব বিদ্রোহ, মাস্টার সূর্য সেনের নেতৃত্বে বাঘাযতীনের লড়াই, ক্ষুদিরাম, যাদেরকে ব্রিটিশরা বলতো সন্ত্রাসবাদী, সাম্রাজ্যবাদীরা, আমরা বলি তারা হচ্ছেন প্রকৃত স্বাধীনতা সংগ্রামী। দে আর নট টেররিস্ট, দে আর ফ্রিডম ফাইটার্স। ভগৎ সিং, জালিয়ানওয়ালাবাগ, নৌ বিদ্রোহ, বামপন্থী আন্দোলন, কৃষক আন্দোলন, সবগুলো ধারারই মিশ্রণ ছিল স্বাধীনতা আন্দোলন। সেই স্বাধীনতা আন্দোলনে সবারই কম বেশি অবদান ছিল। শুধুমাত্র অবদান ছিল না, মুসলিম লীগ এবং আজকে যারা বিজেপি, ভারতীয় জনতা দলের যারা চালিকা শক্তি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, হিন্দু মহাসভা, তাদের স্বাধীনতা আন্দোলনে কোনো যোগদান ছিল না। তারা স্বাধীনতা আন্দোলনের সাথে বলা যায় তাদের একটা বিরোধ ছিল। তারা বিশ্বাসঘাতকতা করেছে, কথাটা বললেও খুব একটা অত্যুক্তি হবে না। যাই হোক, নেতাজিকে আমাদের জানতে, বুঝতে হবে এবং নেতাজির পথকে বুঝতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে নেতাজির যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ধর্মনিরপেক্ষতা। নেতাজি যখন কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন 33 বছর বয়সে, তখন তিনি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের স্বার্থে তাদেরকে আশ্বস্ত করার জন্য, তাদের স্বার্থ সুরক্ষার জন্য তিনি কতগুলো যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে আগ্রাসী সাম্প্রদায়িক শক্তি সারা দেশে একটা ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছে, মুসলিমদের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে, তখন নেতাজি 30-এর দশকে কলকাতা কর্পোরেশনের মেয়র হওয়ার পর নেতাজি কিভাবে মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য, তাদের ন্যায্য স্বার্থ, যাতে সংখ্যালঘুরা আশ্বস্ত হয় যে ভারতবর্ষের মধ্যে তাদের স্থান নিশ্চিত, এবং তার জন্য নেতাজিকে বিরাট ভূমিকা পালন করেছে। আমরা আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে স্মরণ করতে হবে, আমাদের স্মরণ করতে হবে শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে নেতাজির বিরোধ, হিন্দু মহাসভার সাথে নেতাজির বিরোধ, নেতাজি হিন্দু সম্পর্কে কি কড়া মন্তব্য করেছেন, এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। আজকে নেতাজিকে আত্মস্থ করার চেষ্টা করছে। আমরা আগেও বলেছি বারবার, আপনার মনে আছে,
আমরা বলছি RSS, বিশ্ব ভারতীয় জনতা পার্টি, তারা সমস্ত জাতীয় নায়কদের তাদের নিজেদের লোক বানানোর চেষ্টা করছে। ঘটনা কিন্তু তা নয়। নেতাজির আদর্শ চিন্তা ভাবনার সাথে হিন্দু মহাসভা, RSS, বিজেপির আদর্শ চিন্তা ভাবনার শত যোজন ফারাক। যাকে আজকে হিন্দু মহাসভা কিংবা বিজেপি যাকে তাদের দীক্ষাগুরু মনে করে, শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে নেতাজির মূল্যায়ন দেখুন। শ্যামাপ্রসাদ মুখার্জি মুসলিম লীগের সাথে হাত মিলিয়েছিল। নেতাজি শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে কি বলেছে, নেতাজি হিন্দু মহাসভা সম্পর্কে কি বলেছে, নেতাজি হিন্দু মুসলিম ঐক্যের জন্য কি কাজ করেছে, এগুলো তো আজকের দিনে আমাদের বড় বেশি প্রাসঙ্গিক। একদম। এই জায়গায় আপনার এই জায়গাটার সঙ্গে কথা বলার জন্য যে জায়গাটা আপনি তুললেন, যে শ্যামাপ্রসাদ মুখার্জি নেতাজির এই দ্বৈরথ, কিছু কিছু জায়গায় নেতাজির উপর প্রকাশ্যেই বলেছেন। আজকে আরেকটা জায়গা আপনার কাছ থেকে একটু জানতে চাইছি, সেটা হচ্ছে 1921 সালে গান্ধীজির অহিংস আন্দোলনের প্রথম দিক যদি আমরা ধরি, নবীন যুগের প্রতীক ছিলেন আমাদের সুভাষচন্দ্র বসু। তারপরে হঠাৎ তিনি আক্রমণাত্মক হয়ে গেলেন এবং সশস্ত্র বিপ্লবের দিকেই ঝুঁকলেন বলে মনে হচ্ছে। এটা কিন্তু আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের দুটো তিনটে ধারা ছিল। গান্ধীজির নেতৃত্বে, যাকে মূল ধারা বলা হয়, সেই ধারার বক্তব্য ছিল অহিংস পথে সাম্রাজ্যবাদীদের সাথে অসহযোগিতা করে সত্যাগ্রহের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করা যাবে। অন্যদিকে বিপরীত যে ধারা, যাকে আমরা বৈপ্লবিক ধারা বলি, সেই বৈপ্লবিক ধারা, যাকে ব্রিটিশরা বলতো টেররিস্ট, তারা মনে করত কোনোভাবেই সাম্রাজ্যবাদীদের সাথে শান্তিপূর্ণ পথে তারা ক্ষমতা ছাড়বে না, তাদেরকে দেশ থেকে তাড়াতে হবে। এবং দেশ থেকে তাড়াতে গেলে ব্রিটিশ সাম্রাজ্যবাদের দমন পীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের মুখোমুখি সশস্ত্র সংগ্রামে লিপ্ত হতে হবে। তার জন্য আমাদের দেশে স্বাধীনতা আন্দোলনে সশস্ত্র সংগ্রামীদের বিরাট ভূমিকা ছিল। সূর্য সেনের উদাহরণ বলুন, আপনার চট্টগ্রাম যুব বিদ্রোহের কথা বলুন, ক্ষুদিরামের কথা বলুন, বাঘাযতীনের লড়াই বলুন, অন্যান্য নৌ বিদ্রোহের কথা বলুন, ভগৎ সিং এর কথা বলুন, এইটা একটা ধারা ছিল। আরেকটা ধারা ছিল শ্রমিক কৃষক আন্দোলনের বামপন্থী ধারা। তারা মনে করত প্রয়োজনে আমরা সশস্ত্র সংগ্রাম করব, কিন্তু স্বাধীনতা আন্দোলনের সাথে সাথে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের সাথে সাথে আমাদের শ্রমিক কৃষকের অধিকারের জন্য লড়াইকে সংযুক্ত করে আগামী ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে শ্রমিক কৃষক রাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের গণ আন্দোলনের মধ্য দিয়ে যেতে হবে, প্রয়োজনে আমরা সশস্ত্র সংগ্রামে যাব। এই তিনটি ধারা নিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রাম। নেতাজি বুঝতে পারছিলেন যে শান্তিপূর্ণ পথে ব্রিটিশদের দেশ থেকে তাড়ানো যাবে না, এবং ব্রিটিশরা দেশ ছাড়লো, এর কতগুলো আন্তর্জাতিক প্রেক্ষাপট ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েটের লাল ফৌজের বিরাট জয়, জাপান, জার্মানি, ইতালির পরাজয়, দেশে দেশে মুক্তি সংগ্রামের বিপুল পরাভব। তখন ব্রিটিশরা বুঝতে পেরেছিল যদি তারা ক্ষমতা হস্তান্তর না করে তাহলে তাদেরকে পাততাড়ি গুটিয়ে পালাতে হবে। চট্টগ্রাম নৌ বিদ্রোহ, অন্যান্য কৃষক শ্রমিক আন্দোলন, ডাক্তার বিদ্রোহ, রেল শ্রমিকদের সংগ্রাম, এগুলো তাদেরকে অশনি সংকেত দিচ্ছে। এবং নেতাজি আন্তর্জাতিক পরিস্থিতি যেটুকু বুঝতে পেরেছিলেন, নেতাজির মনে হয়েছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিস্থিতির সুযোগ নিয়ে শত্রু আমার মিত্র, এনিমি অফ দ্য এনিমি ইজ মাই ফ্রেন্ড, এই ফিলোসফিতে বিশ্বাস করে নেতাজি এই যুদ্ধকালীন পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতবর্ষ থেকে পালিয়ে জার্মানি এবং জাপানের সাহায্যে দেশকে মুক্ত করার জন্য আজাদ হিন্দ ফৌজ গ্রহণ করেছিলেন। এবং আজাদ হিন্দ ফৌজের ইতিহাসটা যদি আমরা দেখি, সেখানে কারা ছিলেন, আবিদ হোসেন, এবং তারা এক একটা ব্রিগেড কার নামে করেছে, সুভাষচন্দ্র বসুর নামে ব্রিগেড, জওহরলাল নেহরুর নামে ব্রিগেড, মহাত্মা গান্ধীর নামে ব্রিগেড, এই নেতাজি দিল্লি অভিযান, এ তো বিরাট দেশপ্রেম। এবং এক্ষেত্রেও কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি। নেতাজি আজাদ হিন্দ ফৌজের ইতিহাস যদি আমরা দেখি, আমরা যদি লিওনার্ড গর্ডন, একজন ব্রিটিশ ঐতিহাসিক, যিনি ব্রাদার্স এগেনস্ট রাজ, নেতাজির সাথে কিন্তু নেতাজির বড় ভাই শরৎচন্দ্র বসু কিন্তু বিরাট ব্যক্তিত্ব ছিলেন, এবং সুভাষচন্দ্র বসুর নেতাজি হওয়ার পেছনে শরৎচন্দ্র বসুর কিন্তু বিরাট অবদান ছিল। এবং ব্রিটিশ ঐতিহাসিক লিওনার্ড গর্ডন একটা বিখ্যাত বই আছে, ব্রাদার্স এগেনস্ট দ্য রাজ। এই বইটা যদি আমরা পড়ি, আমরা যদি আজাদ হিন্দ ফৌজের, এই যে দক্ষিণ পূর্ব এশিয়া আজাদ হিন্দ ফৌজ গঠন করা হলো ভারতীয়দের নেতৃত্বে, প্রবাসী ভারতীয়দের সাহায্য নিয়ে, কিংবা ব্রিটিশদের হাতে, জাপানের হাতে এই সমস্ত ব্রিটিশ
বন্দী যুদ্ধবন্দী ছিল, তাদেরকে নিয়ে আজাদিন বাহিনী গঠন করা হলো। সেই আজাদিন বাহিনীর গঠনটা কি, সেখানেও তো সাম্প্রদায়িক সম্প্রীতি, হিন্দু মুসলমান সম্প্রীতি, এইগুলো তো আজকে আমাদের দেশে এই মুহূর্তে বিরাট প্রয়োজন। হ্যাঁ, এটাই প্রশ্ন চিহ্নের মধ্যে। প্রশ্ন আপনার এই সর্বশেষ লাইনটা দিয়ে আমাদের সর্বশেষ প্রশ্ন একটু যদি বলেন যে নেতাজি দেশত্যাগ, এটা মধ্যে একটা প্রশ্ন যাচ্ছে, গান্ধীজির সঙ্গে বা নেহেরুর সাথে ওনার যে বিরোধ, এই বিরোধ হয়তো তাত্ত্বিক কারণেও বিরোধ হতে পারে বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও বিরোধ হতে পারে, এটার জন্য কি তার দেশত্যাগে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল? দেশত্যাগকে যদি আমরা সমর্থনই করি, তিনি কেন হিটলারের দেশকে বাছাই করলেন? এবং হিটলার সম্পর্কে তার স্পষ্ট কোনো বক্তব্য বিভিন্ন জায়গায় নেই। হিটলারের তৎকালীন সময়তে হিটলার সাধুপুরুষ ছিলেন না, অত্যন্ত অত্যাচারী ছিলেন। তারপরে তোজোর ওখানে, দ্যাট ইজ জাপানে এসে জাপানের সহায়তা নেওয়ার পেছনেও কারণ কিন্তু ব্যাখ্যা করা যায় না। এই যে এখন অপপ্রচার চলছে, যে নেতাজি সম্পর্কে বিভিন্ন রকম মন্তব্য নিয়ে অপপ্রচার চলছে বামপন্থীদের এই যে বক্তব্য কি একেবারে ধূলিসাৎ করে দেওয়া যায়? না, প্রথমত আপনি যে প্রশ্নগুলো, যে বিষয়টা উত্থাপন করলেন, সেই বিষয়টার গভীরে যাওয়ার পূর্বে যেটা প্রয়োজন, তৎকালীন পরিস্থিতিটা সম্পর্কে ধারণা তৈরি করা। প্রথমত আমি আগেও বলেছি, আমরা বারবার বলি, স্বাধীনতা আন্দোলনে যারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, স্বাধীনতা নেতৃত্ব, জাতীয় নেতৃত্ব, তাদের মধ্যে বিভিন্ন কারণে স্বাধীনতা আন্দোলনের পথ নিয়ে মতবিরোধ হয়েছে। এটা কিন্তু স্বাভাবিক। কোন পথে স্বাধীনতা আসবে, সবাই চাইছেন স্বাধীনতা, কোন পথে স্বাধীনতা আসবেন। আম্বেদকর ভাবছেন স্বাধীনতা এলে যাতে সেই স্বাধীনতা বর্ণ হিন্দুদের করায়ত্ত না হয়, যাতে দলিতরা, পশ্চাৎ অংশের মানুষ, তারা যাতে স্বাধীনতার স্বাদ অংশগ্রহণ করতে পারে, স্বাধীনতার কেকটা যাতে শুধুমাত্র বর্ণ হিন্দুরা না নিয়ে নেয়, তার জন্য আম্বেদকর এক ধরনের চিন্তা ভাবনা করছেন। কিন্তু লক্ষ্য স্বাধীনতার পাশাপাশি বর্ণ হিন্দু, জাতপাত ব্যবস্থার শিকার, দলিত, আদিবাসী, পশ্চাৎ মানুষের মুক্তি, স্বাধীনতার স্বাদ যাতে তারাও পায়, আম্বেদকর। অন্যদিকে বামপন্থীরা মনে করছে, কমিউনিস্টরা, দেশ স্বাধীন হবে, কিন্তু এই স্বাধীন দেশের নেতৃত্ব কার কাছে থাকবে? স্বাধীন দেশের নেতৃত্ব কি শ্রমিক, কৃষক, নিম্নবিত্ত, দলিত অংশের মানুষের হাতে থাকবে, না স্বাধীন দেশের নেতৃত্ব জাতীয় বুর্জোয়াদের হাতে থাকবে? এবং কোন পথে স্বাধীনতা আসবে? সুভাষচন্দ্র বসু মনে করছেন যে সশস্ত্র বৈপ্লবী সংগ্রামী একমাত্র স্বাধীনতার পথ। শহীদ ভগৎ সিং একই কথা ভাবছেন। গান্ধীজি ভাবছেন না, আমরা অহিংস পথে স্বাধীনতা অর্জন করবো। এই নিয়ে মতবিরোধ ছিল। কংগ্রেসের মধ্যে নরমপন্থী, চরমপন্থী ছিল। আমরা জানি যে কংগ্রেসের সভাপতি নির্বাচনে নেতাজি সুভাষচন্দ্র বসু জয়ী হলেন এবং পট্টভী সীতারামাইয়া পরাজিত হলেন। মহাত্মা গান্ধী তখন একটি উক্তি করেছিল, পট্টভীজ ডিফিট ইজ মাই ডিফিট। এরপর সুভাষচন্দ্র বসু পদত্যাগ করলেন, সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করলেন। এগুলো তো ছিল। এই ইতিহাসটাকে তো আমরা অস্বীকার করতে পারবো না। এই ইতিহাসটাকে আমরা বুঝতে হবে তৎকালীন প্রেক্ষাপটে, ইন দ্য কনটেক্সটটা কি, স্বাধীনতা আসবে কোন পথে আসবে, কিভাবে আসবে, স্বাধীনতার কে কার হাতে থাকবে, এই নিয়ে মতবিরোধ ছিল। এবং আরেকটা কথা, নেতাজি আন্তর্জাতিক পরিস্থিতি বিশ্লেষণ করে নেতাজি চেয়েছিলেন যুদ্ধকালীন পরিস্থিতির সুযোগটা কাজে লাগানোর জন্য। উনি ভেবেছিলেন, রাসবিহারী বসু একসময় চেষ্টা করেছিল জাপান থেকে অস্ত্র এনে সেই অস্ত্র দিয়ে ভারতবর্ষ মুক্ত করবে। সেখানে একটা প্রশ্ন আছে, আমরা রাসবিহারী বসু কিংবা বাঘাযতীন, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, তাদেরকে সম্মান করি, তাদের অসীম সাহস, অপরিসীম আত্মত্যাগ, তার কাছে আমাদের মাথা নত হয়ে যায়। কিন্তু একটা কথা তো আমাদের একটু নৈর্ব্যক্তিক চিন্তা করলে দেখতে হবে যে শুধুমাত্র কতিপয় মুষ্টিমেয় বিপ্লবী দিয়ে স্বাধীনতা আসে না। জনগণকে যদি সেই বৈপ্লবিক আন্দোলনে যুক্ত না করা যায়, তাহলে কিন্তু কতিপয় বীর পুরুষ স্বাধীনতা অর্জন করবে, সেটা হয়। বিনয় বাদল দীনেশ অপরিসীম বীর ছিলেন, তারা রাইটার্সে ঢুকে তারা অপরিসীম কাজ করেছে। এটা তৎকালীন জাতির এই যে বিনয় বাদল দীনেশের রাইটার্স আক্রমণ, এটাকে আমি কি করে বলবো? অনেকে বলবেন টেরোরিস্ট অ্যাক্টিভিটিস, আমি বলবো না, আমরা বলি টেরোরিস্ট, ইট ইজ অ্যাক্ট অফ প্যাট্রিয়টিজম, দেশপ্রেমের কাজ। এবং এইটা একটা করেছিল ব্রিটিশরা, একটা কাজ করে, যে কোনো শাসক শ্রেণী, সাম্রাজ্যবাদী গোষ্ঠী যেটা তারা করে, তারা পরাধীন জাতিকে হীনমন্যতায় আচ্ছন্ন করে রাখে। এই যে পরাধীন জাতি তার আত্মসম্মান
ফিরে পাওয়া, এই কাজটা কিন্তু বিনয় বাদল দীনেশ করেছিল। একদম। ব্রিটিশরা বলতো ভারতীয়রা ডরপোক, ভারতীয়দের কোনো সাহস নেই, কিন্তু বিনয় বাদল দীনেশ দেখিয়েছিল 3টি বাঙালি ছেলে ধুতি পরে, আধুনিক হতে হয় না, স্যুট কিংবা খাকি হাফ প্যান্ট কিংবা হ্যাট পরলেই সাহসী হয় না, ধুতি পরে খালি পায়ে এই বিনয় বাদল দীনেশ যেই কাজ করেছিল সেটা সাম্রাজ্যদের বুকে কাঁপন ধরে দিয়েছে। এটা নট অ্যান অ্যাক্ট অফ টেররিজম, ইট ইজ অ্যান অ্যাক্ট অফ প্যাট্রিয়টিজম। এটা সাহায্য করেছিল, সমগ্র দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিল যে আমরা উই ক্যান ডু সামথিং। বাঘাযতীনের লড়াই বুড়িবালামের তীরে এককভাবে ব্রিটিশের সাথে বাঘাযতীন লড়লো। It is an individual act of heroism, but it galvanized the entire country. এই যে আরেকটা কথা, যে আশুতোষ বলেছিল আমার বিদ্যাসাগরের গল্প কাহিনী, বিদ্যাসাগর বলেছিল আমার জুতো তুমি খুঁজে নিয়ে আসো। এই গল্পগুলো কেন তৈরি হয়েছিল? এটা ঘটনা গল্প আমরা জানি না, ঘটনা গল্পটা কেন তৈরি হয়েছিল? এটা দেশবাসীর মনে সাহস জুগিয়েছিল, আমরা সাদা চামড়ার মানুষদের চাইতে কোনো অংশে কম নই, আমরা ভারতীয়রা তাদের চাইতে অনেক বেশি উন্নত, আমরা আমাদের আত্মমর্যাদা আছে, আমাদের সাহস আছে, আমাদের শৌর্য আছে, আমাদের সবকিছু আছে। তারা এগুলোকে অস্বীকার করে সেগুলোকে স্বীকৃতি দেওয়ার জন্য এই সাহসিক কাজগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু তারপরে আমি বলবো শুধুমাত্র হিরোইক অ্যাক্ট দিয়ে জাতীয় মুক্তি আন্দোলন হয়, তার জন্য জনগণের যুক্ত করার প্রয়োজন, এটা একটা দিক ছিল। আর নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে একটা আমি কথা বলবো, নেতাজি প্রথম চেষ্টা করেছিলেন সোভিয়েত ইউনিয়নের সাহায্যে নেওয়া, স্টালিনের সাহায্যে নেওয়ার চেষ্টা করেছিলেন। সোভিয়েত ইউনিয়ন তৎকালীন বিশ্ব পরিস্থিতিতে সোভিয়েত ইউনিয়ন মনে করেছিল যে আমাদের প্রথম কাজ হচ্ছে ফ্যাসিস্ট বিপদ থেকে পৃথিবীকে রক্ষা করা, সেই কারণে সোভিয়েত ইউনিয়ন নেতাজিকে সাহায্য করতে রাজি হয়নি, যেটা আমরা জানি। পরবর্তী সময় নেতাজি জাপান এবং জার্মানির সাথে যোগাযোগ করলেন, তারা নেতাজিকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেও যতটা প্রতিশ্রুতি দিয়েছিলেন ততটা কিন্তু সাহায্য তারা করেননি, এটাও ঘটনা। এবং ওই সময়ে নেতাজির দেশপ্রেম নিখাত সোনার মতো খাঁটি, সাম্রাজ্যবাদ বিরোধিতা হীরকের মতো উজ্জ্বল, কোনো প্রশ্ন নেই। কিন্তু ওই পরিস্থিতিতে আমি সবিনয়ে বলবো, যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান, ইতালি এবং জার্মানের তারা জয় হতো, তাহলে কিন্তু ভারতবর্ষ স্বাধীন হতো, নেতাজির স্বদেশও স্বাধীন হতো না। তাহলে কিন্তু ভারতবর্ষ আবার ওই ফ্যাসিজমের কবলে চলে যেত, নতুন সাম্রাজ্যবাদী শক্তির কবলে চলে যেত, সারা পৃথিবী আরো 500 বছর অন্ধকারের যুগে থাকতো। এটাও আমাদের উপলব্ধি করতে হবে। নেতাজি নিশ্চয়ই পরবর্তী সময় উপলব্ধি করছিলেন, নেতাজি বাধ্য হয়ে এনিমি ইজ এনিমি ইজ মাই ফ্রেন্ড এই ফিলোসফিতে বিশ্বাস করে নেতাজি গিয়েছিলেন ইটালিতে, জার্মানিতে। তারা নেতাজিকে ব্যবহার করতে চেষ্টা করেছিল, কিন্তু যতটা সাহায্য করার কথা সাহায্য করেনি। নেতাজিকে মূলত রসদ জুগিয়েছিল, সাহায্য করেছিল দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবাসী ভারতীয়রা, তারাই মূলত নেতাজি শক্তি জুগিয়েছিল। এবং এর ফলে নেতাজি অনেক সময় সহায় সম্বলহীন ভাবে আজাদিন ফৌজকে অসম সাহস নিয়ে কোনো রকম রসদ ছাড়াই লড়াই করতে হয়েছে। আরেকটা কথা আপনি বলেছেন যে নেতাজি সম্পর্কে তৎকালীন কমিউনিস্ট এবং বামপন্থীদের যে মূল্যায়ন, সেই মূল্যায়ন কিন্তু মোটা দাগে ঠিকই ছিল। নেতাজিকে ব্যক্তিগত আক্রমণ করা এগুলো ঠিক হয়নি, কিন্তু এই প্রশ্নটা তোলা স্বাভাবিক ছিল যে জাপান, জার্মানি কিংবা ইতালি কোনোভাবেই ভারতবর্ষের স্বাধীনতার সহায়ক হতে পারে না বৃহত্তর অর্থে। যদি জাপান, জার্মানি, ইতালি জয়ী হতো তাহলে কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন আরো পিছিয়ে যেত, সারা পৃথিবী অন্ধকারে চলে যেত। এটা কিন্তু একটা ঘটনা। এই সম্পর্কে আমি বলবো যে নেতাজি এই প্রশ্নে নেতাজি নিয়ে আমাদের আলোচনা করা দরকার, এবং নেতাজি সম্পর্কে বামপন্থী কমিউনিস্টদের মূল্যায়ন। আমি কিন্তু বলি ঐতিহাসিক ক্ষেত্রে ওই কনটেক্সটে তখন সারা পৃথিবীর কাছে বড় বিপদ ছিল ফ্যাসিবাদের বিপদ, এবং 42-এ ভারত ছাড় আন্দোলন নিয়ে প্রশ্ন ছিল। অনেকে বলছিল আমরা আগে ফ্যাসিবাদকে পরাস্ত করি, তারপর আমরা দেখবো করেঙ্গে মরেঙ্গের সময়, এটা না, আগে হচ্ছে ফ্যাসিবাদকে রোখা। এই বিষয়গুলো ছিল, এগুলো আমাদের উপলব্ধি করতে হবে, আমাদের চিন্তা ভাবনা করতে হবে, আর অনুশীলন করা দরকার। তবে আমি বলবো নেতাজি সম্পর্কে ব্যক্তিগত আক্রমণ কোনোভাবেই করা ঠিক নয়। নেতাজির দেশপ্রেম, নেতাজির ব্রিটিশ বিরোধিতা নিয়ে কোনো প্রশ্ন তোলার কোনো সাহস আমাদের নেই। এটা একদম নিখাত খাঁটির মতো, সোনার মতো খাঁটি। আরেকটা কথা যেটা প্রয়োজন, নেতাজির ধর্মনিরপেক্ষতা, এইটা কিন্তু নেতাজির অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, আজকের দিনে অত্যন্ত বেশি প্রাসঙ্গিক। আরেকটা কথা বলে আমি শেষ করি, আপনি যেটা বললেন হিটলার সম্পর্কে নেতাজির নীরবতা নিয়ে কিন্তু আমাদেরও প্রশ্ন আছে।
সেটাই এখন অনেকে বলবে যে নেতাজি যেহেতু হিটলারের জার্মানের উপর নির্ভরশীল ছিল সেখানে মুখ খুলে নেই। নেতাজি এইটা নিয়ে কিন্তু আমাদেরও প্রশ্ন আছে। যারা নেতাজি নিয়ে গবেষণা করছেন, যারা নেতাজি প্রেমিক, যারা নেতাজিকে শ্রদ্ধা করেন, তারাও কিন্তু যে কোনো ঐতিহাসিক ব্যক্তি যখন বস্তুনিষ্ঠ মূল্যায়ন হবে, ওই সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে তাকে বুঝতে হবে, তখন কিন্তু নেতাজির এই বিষয়টাও একটা দুর্বলতার বিষয় বলে আমরা মনে করি। আমি মনে করি, আমি যতটুকু নেতাজিকে স্টাডি করেছি, বোঝার চেষ্টা করছি, যে হিটলার জার্মানির যে অ্যাক্সেস হচ্ছিল, নেতাজি তখন কিন্তু জার্মানিতেই ছিলেন, কিন্তু নেতাজি কিন্তু সেই সম্পর্কে নেতাজির কোথাও কোনো উদ্বেগ কিংবা মুখ খুলতে দেখেনি। এটা একটা কারণ হতে পারে, স্ট্র্যাটেজিক কারণ, কৌশলগত কারণ। নেতাজি মুখ খুলছেন, নেতাজি বুঝতে পারছেন ফেসিবাদ, জার্মান, হিটলার এগুলো অত্যন্ত বিপজ্জনক, কিন্তু নেতাজি ঘটনাচক্রে তাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন, এটা হতে পারে। কিন্তু তা সত্ত্বেও এই নীরবতা কিন্তু আমি এই নীরবতা কিন্তু আমি মানতে পারি না। নেতাজি সম্পর্কে আমার সমস্ত শ্রদ্ধা থেকে বলবো, এই নীরবতা আমি মানতে পারি না। আরেকটা কথা বলা দরকার, নেতাজি কিন্তু জাতীয় অর্থনীতির ক্ষেত্রে এই যে প্ল্যানিং কমিশন, আজকে সবাই নেতাজি জন্মদিনে আমাদের প্রধানমন্ত্রী নেতাজিকে স্মরণ করবেন, কিন্তু নেতাজি যে প্ল্যানিং কমিশন তৈরি করেছিল, সেই প্ল্যানিং কমিশন তারাই ভেঙে দিয়েছে। নেতাজি যখন কংগ্রেস সভাপতি ছিলেন, তখন নেতাজি দেশ কিভাবে পুনর্গঠন করবো তার জন্য জাতীয় প্ল্যানিং কমিশন তৈরি করেছিল, তারই পরবর্তী সময় আমাদের প্ল্যানিং কমিশন এগুলো তুমি ভেঙে দিয়েছে। দীর্ঘ আলোচনা হলো আমাদের, সংক্ষিপ্ত পরিসরে হলেও নেতাজি সুভাষচন্দ্র বোসের বিকল্প এখনো আমরা ভাবি নেতাজি সুভাষচন্দ্র বোস। এখনো তার সম্পর্কে আরো অনেক বেশি গবেষণার দরকার, প্রয়োজন আছে। এই প্রশ্নগুলি পুরুষোত্তমদার মনেও আছে, আমাদের খবরদার কথা নয়ের মনেও আছে। তবে খবরদার কথা নয় আজকের ভারতের দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বোসকে শুধুমাত্র রাজনৈতিকভাবে তুলে ধরা এবং রাজনৈতিক ঘুঁটি হিসেবে ব্যবহার করে কোনো একটা নির্বাচনের বৈতরণী পার করার চেষ্টাকেও আমরা সমর্থন করি না। আমার মনে হয় আরেকটা কথা স্পষ্ট হয়ে যাওয়া দরকার, বর্তমান শাসকদের নেতাজির নাম উচ্চারণ করার যোগ্যতাই নেই। একদম স্পষ্ট, এটা আমি স্পষ্ট করি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বর্তমান শাসকদের, শাসক দলের, যারা শাসক দলের বিজেপি RSS এর মতাদর্শে বিশ্বাস করেন, বিষাক্ত মতাদর্শে, তাদের নেতাজির নাম উচ্চারণ করার যোগ্যতা নেই। আমি তাদেরকে বলবো, শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভা সম্পর্কে নেতাজির বক্তব্যগুলো পড়ে দেখো। এগুলো আমার বানানোর কথা নয়, ঐতিহাসিক দলিল লিপিবদ্ধ আছে। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা আমাদের স্পষ্ট কথাই বললাম যে কোনো অবস্থাতে রাজনৈতিক ঘুঁটি হিসেবে নেতাজিকে ব্যবহার করার পক্ষে আমরা নই। খবরদার কথা নয় নেতাজির প্রতি আবার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।